আজকে শুরুতেই থাকবে মধ্যপ্রাচ্যের খবর দিয়ে। ইসরায়েলের সরকার অনুমোদন দিয়েছেন গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ ফেজ 1 বলছেন তারা। এই চুক্তির অংশ হিসাবে বন্দি বিনিময় হবে, হামাসের হাতে থাকা সব ইসরায়েলি নারী ও শিশু জিম্মিদের মুক্তি দেবে তারা। আর ইসরায়েল মুক্তি দেবে 250 জন আজীবন কারাদণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীকে, সঙ্গে আরও 1700 জন গাজাবাসীকে তাদেরকে ছাড়া হবে, যাদেরকে যুদ্ধ চলাকালে আটক করা হয়েছিল। আল জাজিরার সূত্রে আমরা জানতে পেরেছি ইসরায়েলি সেনারা ইতিমধ্যে গাজা থেকে চুক্তি অনুযায়ী পিছু হটতে শুরু করেছে। আর এদিকে দক্ষিণ গাজা থেকে হাজার হাজার গৃহহীন ফিলিস্তিনিরা উত্তর দিকে ফিরে যেতে শুরু করেছেন, যা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম দেখা যাচ্ছে। হামাসের গাজা প্রধান খলিল আল হাইয়া ঘোষণা করেছেন এটাই যুদ্ধের সমাপ্তি। আলোচনা থাকবে সেটি ব্যাপকভাবে, আমরা দেখবো আসলে তাই কিনা। অন্যদিকে আমেরিকা থেকে প্রায় 200 সেনা পাঠাচ্ছে ইসরায়েলে আমেরিকা যুদ্ধবিরতির বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য, যা ওয়াশিংটনের গভীর সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে এই নাজুক শান্তি প্রক্রিয়ায়। এদিকে আমেরিকায় আরেকটি রাজনৈতিক ভূমিকম্প হয়ে গেছে, সেটি হচ্ছে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লটিশিয়া জেমসের বিরুদ্ধে ফৌজদারি অর্থাৎ ক্রিমিনাল ইন্ডাইকমেন্ট অভিযোগ গঠন করা হয়েছে একটি গ্র্যান্ড জুরি। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অভিযোগ উঠছে। এই প্রসঙ্গে আমরা গত কয়েকদিন আগে দেখেছি জেমস কোমির ঘটনা। ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত ভার্জিনিয়া অ্যাটর্নি লিন্ডসে হ্যালিগান এই মামলা দায়ের করেছেন। তিনি গত মাসেই সাবেক FBI প্রধান জেমস কোমির বিরুদ্ধেও অভিযোগ এনেছিলেন। এখন প্রশ্ন উঠছে, ট্রাম্প কি বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার শুরু করে দিয়েছেন কিনা, একান্তই তার ব্যক্তিগত কারণে। এদিকে বাংলাদেশে চলছে বিতর্ক জাতীয় সনদ বা জুলাই সনদ নিয়ে। এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 75টি বিষয়ে ঐক্যমত হলেও কিছু ইস্যুতে মতভেদ রয়ে গেছে। প্রশ্ন হলো এই পরিবর্তনগুলো কতখানি বৈধ, আর কে নির্ধারণ করবে জাতীয় ঐক্যের প্রকৃত রূপরেখা। আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব গাজার নাজুক শান্তি চুক্তি থেকে শুরু করে আমেরিকার রাজনৈতিক ঝড় এবং বাংলাদেশের সাংবিধানিক টার্নিং পয়েন্ট পর্যন্ত। তো থাকবেন আমাদের সাথে সমস্ত অনুষ্ঠান জুড়ে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, এবং এই আলোচনায় আমরা এখনই শুরু করতে যাচ্ছি। আমার সাথে যোগ দিচ্ছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক, গবেষক। আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমরা হাসান ফেরদৌস, আমরা প্রথমেই আমি আপনার কাছ থেকে শুরু করব। ইসরায়েল গাজা শান্তি চুক্তি, এটি আসলে সত্যি সবসময় আমরা সন্দিহান থাকি। প্রথমে আমরা অনেক বছর 2 বছর ধরে অপেক্ষা করছি একটি সিজ ফায়ার শান্তি চুক্তির একটি ব্যাপারে। এখন সত্যি সেটি দেখা যাচ্ছে বাস্তবায়িত হতে যাচ্ছে। সত্যি কি টিকবে নাকি এটি সাময়িক একটি যুদ্ধবিরতি, এটি একটি ব্যাপার। দ্বিতীয় হচ্ছে বন্দি বিনিময় শর্ত থাকলেও গাজার মানুষ কি শান্তি দেখতে পাবেন? অনেকে বলছেন ট্রাম্প এই চুক্তির কৃতিত্ব নিতে পারেন। নোবেল পুরস্কার বিজয় ঘোষণা হয়ে গেছে, কাজে সেটি পাননি। তিনি কি এখনো তাকিয়ে আছেন কিনা সেদিকে। এবং আরেকটি ব্যাপার, পর্দার অন্তরালে কার কি ভূমিকা ছিল, ইসরায়েল, হামাস, না ওয়াশিংটন, নাকি আরব জোটের? অনেকগুলি ব্যাপার। কিন্তু কত সময় দেবেন আপনি আমাকে হাবিব ভাই? আপনার 24 you and I were talking 24 hours. আচ্ছা, তাহলে পাটোয়ারি ভাই ভালো আছেন আশা করি। প্রথম কথা বলি, যুদ্ধ থেমেছে। 24 ঘন্টার জন্য ইসরায়েলের বোমাবর্ষণ থেমেছে। আপনারা ছবিতে দেখেছেন দক্ষিণ থেকে উত্তরে হাজার হাজার মানুষ গাজাবাসী ছুটছে। কোথায় ছুটছে? তাদের বাড়িঘর তো ধ্বংস হয়ে গেছে, তাদের বাড়িঘর নেই, তবুও তার পুরনো ঠিকানায় তারা ফিরছেন এই আশায় যে হয়তো খানিকটা হলো তারা সেখানে পুরনো ঠিকানা খুঁজে পাবে। পরে প্রথম কথা হচ্ছে যে সাময়িক হলো যুদ্ধ বন্ধ হয়েছে। হামাস থেকে বলা হয়েছে যুদ্ধ শেষ। হামাসের মুখপাত্র বলেছেন দ্য ওয়ার ইজ ওভার। একই কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং আমরা দেখেছি গতকাল ইসরায়েলি পার্লামেন্টে এই শান্তি চুক্তি ট্রাম্প সাহেবের 20 দফা প্রস্তাব গৃহীত হয়েছে, অনুমোদন হয়েছে। হ্যাঁ, অনুমোদন হয়েছে, মানে ওয়ার ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে। কিন্তু সবকিছু কিন্তু ফার্স্ট
ফার্স্ট ফেজের জন্য প্রথম ধাপ। প্রথম ধাপ বলতে কি বোঝে? আপনি বলেছেন যে প্রথম ধাপে প্রথম চুক্তি স্বাক্ষর হওয়ার পরে 72 ঘন্টার মধ্যে সকল জিম্মিকে ফেরত দিতে হবে। সকল জিম্মি বলতে কি বোঝা? 20 জন আমরা জানি বেঁচে আছেন, বাকি 28 জন তারা হয়তো মারা গেছেন বা অসুস্থ অবস্থায় আছেন, তাদের কি অবস্থা কেউ জানে না। ইনফ্যাক্ট হামাস বলেছে যে তারা কোথায় আছে, কোন কোন টানেলে লুকিয়ে আছে আমরা নিজেরাই জানি না। ফলে 72 ঘন্টার মধ্যে পাবো কিনা আমি নিশ্চয় দিতে পারছি না, কিন্তু তারা সম্মত হয়েছে যে সবাইকে তারা ফেরত দেবে। এক, এর জবাবে ইসরায়েল কি করবে? আপনি ঠিকই বলেছেন যে ইসরায়েল তার সৈন্যদেরকে খানিকটা সরিয়ে নিয়ে এসছে দক্ষিণ থেকে উত্তরের দিক। উত্তরের দিক মানে ওরা একটা বাফার জোন করেছে বিটুইন ইসরায়েল অ্যান্ড গাজা। সৈন্যরা সামান্য অংশ পরিমাণ সরে এসে উত্তরে অবস্থান নিচ্ছে। 53% গাজার ভূমি কিন্তু এখনো ইসরায়েলের নিয়ন্ত্রণ, এটা মাথায় রাখতে হবে। আর যে 250 জন পলিটিক্যাল প্রিজনার কে রিলিজ করা হচ্ছে, আমরা আশা করেছিলাম তাদের মধ্যে মাহমুদ বারগুতি থাকবেন। ইসরায়েলের প্যালেস্টিনের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বিখ্যাত বন্দির নাম বারগুতি। তাকে অনেকে প্যালেস্টিনিয়ানদের ম্যান্ডেলা বলে থাকে, তিনি তালিকায় নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে প্রথম ফেজ, ধরা যাক প্রথম ফেজ ক্যারি আউট হলো। প্রথম ফেজ মানে আমি আবারও বলি 250 জন প্যালেস্টিনিয়ান মুক্তি পেল, 48 জন ইসরায়েলি জিম্মি ফেরত গেল। তারপরে কি? আপনি ঠিকই বলেছেন 200 আমেরিকান সোলজার ইতিমধ্যে ইসরায়েল মুখে রওনা হয়েছে। তাদের কাজ হবে গাজাতে শান্তি রক্ষার জন্য যে আন্তর্জাতিক দল আসছে, সামরিক বাহিনী আসছে বা ইন্টারন্যাশনাল সুপারভিশন ফোর্স আসছে আন্তর্জাতিক, যার অধিকাংশ সদস্য হবেন আরব দেশের, মিশর, জর্ডান, কাতার, প্রবলি পাকিস্তান আগ্রহ প্রকাশ করেছে, ইন্দোনেশিয়া আগ্রহ প্রকাশ করেছে। তাদের সঙ্গে কোঅর্ডিনেট করা, এটা একটা ব্যাপার। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে যে এই যে সরে গেল ইসরায়েল অংশ বিশেষ আংশিক ভাবে, কিন্তু গাজার কি হবে? গাজাকে রান করবে, গাজাকে খাবার দেবে, গাজাকে এই ময়লা পরিষ্কার করবে, গাজাকে রিবিল্ড করবে, তথ্যটা এখন অস্পষ্ট। আমরা জানি টনি ব্লেয়ারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করার চেষ্টা চলছে, উদ্যোগ চলছে। শর্ত আছে কি? এতে কোনো হামাস থাকবে না এবং এতে কোনো পিএ মানে প্যালেস্টাইন অথরিটিও থাকবে না। তাহলে কে থাকবে? বলা হচ্ছে যে টেকনোক্র্যাটিক প্যালেস্টিনিয়ানস। তো আপনি কি মনে করেন যে সারা দুনিয়াতে কোনো এমন প্যালেস্টিনিয়ান আছে যে হামাসও নয়, পিও নয়, তার সঙ্গে যুক্ত নয়? কোন দেশে তারা বাস করে? ইটস কোয়াইট আনলাইকলি যে তারা এমন লোক খুঁজে পাবেন, বসনবদ বা একান্ত অনুগত খুঁজে পাবেন না তারা, কিন্তু একটা পুরো ক্যাবিনেট তারা ফর্ম করবেন উইদাউট total non-affiliated with Hamas and PA is quite unlikely. But nonetheless, মধ্য কথা হচ্ছে যে একটি অন্তর্বর্তীকালীন গঠন করা হবে, যার নেতৃত্বে থাকবেন আমাদের যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ওয়াই টনি ব্লেয়ার? টনি ব্লেয়ার কিন্তু হয়তো আপনারা অনেক ফলো করেননি, টনি ব্লেয়ার কিন্তু গত 20 বছর খুব ইন্টিমেটলি ইনভলভ ছিলেন মধ্যপ্রাচ্যে এবং তিনি ওদের রেসপেক্ট আর্ন করেছেন। আমরা ঠাট্টা করতে পারি টনি ব্লেয়ারকে নিয়ে তার ইরাক যুদ্ধের জন্য, কিন্তু গত 20 বছরে কিন্তু প্র্যাকটিক্যালি টনি ব্লেয়ার ওয়াজ ইনভলভ উইথ ইউএই, উইথ জর্ডান, উইথ টার্কি অ্যান্ড উইথ ইজিপ্ট। তারা তাকে ভালো করে চেনে এবং তার নাম ব্যবহার করে হয়তো একটা ট্রানজিশনাল সরকারের গঠন হতে পারে। আমি শেষ করছি যে এই চুক্তিটা সফল হওয়ার জন্য কি দরকার পড়বে এবং এটা হতে পারে কেন, ওয়াই ইট ক্যান সাকসিড। তার প্রধান কারণ হামাস আর আগের হামাস নয়। হামাস এই গত 2 বছরে তার ছিল বড় 30,000 সৈন্য, অধিকাংশ মারা গেছে। হামাসের নেতৃত্ব পালিয়ে বেঁচেছে, কেউ গেছে ইউএইতে, কাতারে, ইজিপ্টে, জর্ডানে। কোন সিনিয়র লিডারশিপ বলে কিছু নেই। মোর ইম্পর্টেন্টলি হামাসের যে পলিটিক্যাল পেট্রোনেজ ছিল, কাতার, ইউএই, অংশত ইজিপ্ট, তারা আর প্রস্তুত নয় হামাসকে পলিটিক্যাল মিলিটারি সাপোর্ট দিতে। 2, 3 নম্বর যে চুক্তিটা হয়েছে, পিস অফ চুক্তি ট্রাম্প সাহেব করেছেন, তার সিরিয়াস ইনপুট দিয়েছে কিন্তু মিশর এবং কাতার। লক্ষ্য করে দেখবেন যে এই প্রস্তাবে সিগনিফিকেন্ট দিকটা হচ্ছে এই যে ট্রাম্প সাহেব আগে কি বলেছিলেন যে গাজার সব অংশ সরে যেতে হবে, তিনি সেখানে রিভেরা বিল করবেন, এক অত্যাধুনিক শহর বিল করবেন,
এই প্রস্তাব এখন কিন্তু বলা হচ্ছে যে না, গাজাবাসীকে সরে যেতে হবে না। দ্যাটস এ প্লাস পয়েন্ট। দুই, ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন তিনি বেঁচে থাকতে কোনোভাবে তিনি প্যালেস্টিনের রাষ্ট্র গঠন করে দেবেন না, কোনো ইন্ডিপেন্ডেন্ট প্যালেস্টাইন স্টেট তার প্রতি দেবেন না। ইনফ্যাক্ট এই চুক্তি স্বাক্ষরের পরে প্লেন থেকে নামতে না নামতে তিনি হিব্রু ভাষায় বলেছেন, নট অ্যাজ লং অ্যাজ আই লিভ দেয়ার উইল বি প্যালেস্টাইন স্টেট। মুখে বলেছেন, চুক্তি স্বাক্ষর করে গেছেন ট্রাম্পের সামনে, কথা বলে গেছেন। সেখানে কি আছে? একদম শেষ দফায় বলা আছে যে ফিলিস্তিনিদের অ্যাসপিরেশন, তাদের আকাঙ্ক্ষা একটি প্যালেস্টাইন স্টেট গঠনের, তাকে আমরা সমর্থন করি। অনলি আকাঙ্ক্ষাকে। কেমন মজার ব্যাপার হচ্ছে যে যখনই চুক্তি স্বাক্ষর হচ্ছে ঠিক তার আগে আগে আমরা দেখেছি জাতিসংঘে প্রায় 156টি দেশ একটি ইন্ডিপেন্ডেন্ট প্যালেস্টাইনের পক্ষে মতামত দিয়েছে। তাহলে এই যে বক্তব্যের মানেটা কি? এই যে আকাঙ্ক্ষার সমর্থন জানালো তা কখনো বাস্তবায়িত হবে, আদৌ সম্ভব কিনা আমরা জানি না। দেয়ার টু মেনি ফ্যাক্টরস এখানে যা এইটার আউটকাম ডিটারমিন করবে। তবে এর পক্ষে কি আছে আমি সেটা পরিষ্কার করতে হচ্ছে। যে পক্ষে আছে, এক নম্বর, সবাই ক্লান্ত, এভরিবডি টায়ার্ড। ইসরায়েলের ভেতরে 2/3 বলছে যুদ্ধ থামাও। নেতানিয়াহু জনপ্রিয় হয়েছে, সত্যি কথা, কারণ তার সব শত্রুকে সে নিশ্চিহ্ন করেছে। কিন্তু যুদ্ধ থামাও একটা বলছে ইসরায়েলের 73% লোক। এক। দু নম্বর, আপনি দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প সাহেব তার উইলটাকে ইম্পোজ করতে পেরেছেন। গার্ডিয়ান লিখেছে, গার্ডিয়ানের মতো লিবারাল পত্রিকা লিখেছে, নোবডি এলস কুড হ্যাভ ডান ইট, অন্য কেউ করতে পারতো না যেটা ট্রাম্প সাহেব করতে পেরেছেন। যে কারণে সবাই তাকে বলছে তার নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল। 2 নম্বর। 3 নম্বর, আরব দেশগুলি সবাই এখন এক সূত্রে গাঁথা হয়েছে। যে প্রস্তাবটা পাশ হলো 20 দফা, হয়তো আপনার মনে থাকতে পারে কাতারে আক্রমণের পরে, কাতারে যখন আক্রমণ করে ইসরায়েল, তার পরে সব আরব দেশগুলি, আরব লীগ ইনক্লুডেড 22টি দেশ একসাথে হয়েছিল এবং তারা একটা ঘোষণা দিয়েছিল, তারা একটা পাল্টা আরব নেটো তৈরি করবে, সামরিক জোট তারা তৈরি করবে। তা তৈরি হয়নি, কিন্তু অঙ্কটা কোয়াইট ডেফিনেটলি ইসরায়েলের বিরুদ্ধে যাওয়া শুরু করেছিল। ইসরায়েল দেখতে পাচ্ছে চোখের সামনে যে স্রোতটা কিভাবে তার বিরুদ্ধে যাচ্ছে। ফাইনাল এলিমেন্ট হচ্ছে কোনটা? সারা বিশ্ব জুড়ে ইসরায়েল বিরোধী আন্দোলন। যেদিন 25 তারিখে 32 সেপ্টেম্বরের নেতানিয়াহু ভাষণ দিচ্ছেন জাতিসংঘে, দেখেছেন আপনারা, হল খালি, সবাই ওয়াকআউট করেছে। ফ্লোটিরা যে 50-60টি নৌযান নিয়ে ফ্লোটিরা গেছে, তার সমর্থনে আপনি দেখেছেন ইতালিতে সারা দেশ জুড়ে বিক্ষোভ হয়েছে। ফলে এই যে আইসোলেশনটা ফেস করতে হয়েছে ইসরায়েলকে, ইসরায়েল এটা বুঝতে পেরেছে। And they needed a face-saving formula. সেই face-saving formula দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব। এখন আপনি যে প্রশ্ন করেছেন টিকবে কিনা, এটা আমি জানি না। আমরা শুধু আশাই করতে পারি যে টিকতে পারে যদি ডোনাল্ড ট্রাম্প সাহেব যেভাবে তিনি নেতানিয়াহুকে বাধ্য করেন চুক্তি মানতে, সেরকম ডিটারমিন থাকেন, it could produce a longer lasting peace, not long lasting but longer lasting peace. অসংখ্য ধন্যবাদ। আরো অনেক প্রশ্ন রয়ে গেছে, আমি মহসিন পাটোয়ারি আপনার কাছে যাব। আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে হাসান ফেরদৌস বলছিলেন এই হামাস আর সেই হামাস নেই, অনেকগুলো অনেকগুলো যুক্তি নয়, কারণ উনি উল্লেখ করেছেন এবং আমি 2-1টি যোগ করতে পারি এর সাথে। যেমন আগের হামাস নেই, উনি বলেছেন ইজিপ্ট এবং কাতারের যে ফাইন্যান্স ছিল, যে সমর্থন ছিল, সেটি নেই। আমার মনে হয় আরো কয়েকটি বড় অন্যতম কারণ হচ্ছে সিরিয়ার বাশার আল আসাদের পতন হওয়া, সেখানে থেকে তাদের যে সহযোগিতা পেতেন সেটা, ইরানের অবস্থা নাজুক হওয়ায় ইরানের থেকে সমর্থন না পাওয়া এবং ক্রমে হুতিদের কাছ থেকে সমর্থন কমে আসায় তাদের অবস্থা আরো নাজুক হয়ে দাঁড়ায়। আর এই গণহত্যার কথা নাই বললাম। Don't forget Hezbollah. I'm sorry, yes, Hezbollah. Lebanon, Hezbollah. Sorry, Lebanon also, thank you. So Syria, Iran and Hezbollah and Houthi, all these pockets যেখানে তারা ছিল সবকটা এখন আর নেই এবং বাশার আল আসাদের পতন আরেকটি বড় অন্যতম কারণ তাদের এই নাজুক অবস্থা তৈরি হওয়ার। এখন
এই যে অবস্থার মধ্যে আমরা দেখলাম হাসান সাহেব আরও বললেন যে বিশ্বব্যাপী ইসরায়েলের প্রতি যে মানুষের একটি সমবেদনা ছিল, যে একটি মাত্র জুইশ স্টেট, সব আরব শত্রুর মাঝখানে তাদের খুব চরম অবস্থা, এই অবস্থা উল্টে গিয়ে মানুষ এখন হয়ে গেল কি প্রো প্যালেস্টিনিয়ান। এখন ওয়েস্টার্ন পাওয়ার যারা আছেন তারা দমিয়েও রাখতে পারছেন না, সেটি এমন একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই চুক্তি যে এখন স্বাক্ষরিত হলো, এটির আসলে বড় শর্তগুলি কি? এখনো আমরা জানি যে হামাস মেনে নিয়েছে, ইসরায়েলি গভর্নমেন্টের ক্যাবিনেট যে ক্যানাসেত তারা অনুমোদন দিয়েছে, কিন্তু বেন গভিরের মতো মানুষ এবং নেতানিয়াহুর কথা আপনি একটু আগে শুনলেন যে তারা কিন্তু খুব একটি এই ব্যাপারটিতে সহমত পোষণ করেন না। তো তারা কি কেন মানতে প্রস্তুত নন, এবং তারা কি আরেকটি সুযোগ পেলে পুনরায় এরকম আরেক কাণ্ড ঘটাবেন কিনা? আর অ্যাসপাইরেশন, ফিলিস্তিন রাষ্ট্রের অ্যাসপাইরেশন শুনলাম আমরা, কিন্তু রাষ্ট্রের আসলে ভবিষ্যৎটা কি শুনবো আপনার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসান ফেরদৌস ভাই ডিটেইল বলেছেন যে অল দি রিজনস, যে কি কি এতে, সেটা আপনি পরিষ্কার বলেছেন যে এই জিনিসটা কেন হলো। ইসরায়েল কোনোদিন শান্তি চায়নি ওখানে, ইসরায়েল কোনোদিন প্যালেস্টাইন স্টেট হোক সেটা চায়নি। কারণ তার প্রমাণ হলো যখন এই শান্তি প্রক্রিয়া চলছিল তখনই যারা আলোচক, যারা নেতৃস্থানীয় লোক, যারা নেগোসিয়েশন করছিল তাদেরকে তারা টার্গেট করে তাদেরকে মেরে ফেলতেছিল। তার মানে বুঝে যাচ্ছে যে তারা পিস চাচ্ছে না। হাসান ভাই যেটা বললেন, আমি যে রিক্যাপ করি ওই জিনিসগুলো, যে এখন যে পরিস্থিতি ডেভেলপ করেছে, যে ইন্টারনাল প্রেশার, আমি ডিটেল বলবো না, উনি বলছেন ইন্টারনাল প্রেশার, যারা পোস্টে ছিল তাদের পরিবারের যে প্রেশারটা, তারপরে যে আরব কান্ট্রিজ গুলা যে একত্রে আসছে, এটার মধ্যে ক্রিটিক্যাল পয়েন্ট হলো কাতারকে, দোহাকে অ্যাটাক করা, দ্যাট ব্রিংস দোজ পিপল টুগেদার। তারপরে ইউএস অ্যান্ড ইসরায়েল ডিপ্লোম্যাটিক আইসোলেশন, যেটা উনি বলেছেন ডিটেল, ইজ ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ফ্যাক্টর। না, ইসরায়েলকে যদি বলে যে তারা জেনোসাইড করছে, তার সাথে আমেরিকাকে উঠিয়ে নেওয়ার সম্ভাবনা আছে, কারণ আমেরিকা তো enabled Israel to do those kind of things. They are the enablers, বাইডেনও yes. করেছে, এই সময় এই জিনিসগুলো যে হচ্ছে, এই জিনিসগুলোই তাদেরকে বাধ্য করেছে এটা এই আসার জন্য। এখন এটা স্থায়ী কতটুকু হবে, আমরা তো এর আগেও দেখছি জানুয়ারি 19-এ বাইডেনের সময় যখন যে জিনিসটা হয়েছিল, যে ফার্স্ট ফেজের পরে এটা ইসরায়েল কিন্তু বম্বিং করা শুরু করেছে, মানে রাইট? এটা হতে পারে, পারে না, হয়তো হইতে পারে, কিন্তু পরবর্তীতে পরিস্থিতিতে এখানে আমি যেটা দেখছি যে ডিটারমিনেশন অফ প্রেসিডেন্ট ট্রাম্প কতটুকু হবে। এক হলো যে ওনার মিডল ইস্টের যে বন্ধুরা আছে, যেখানে ওনার ম্যাসিভ ইনভেস্টমেন্ট আছে, উনি ওনার ফ্যামিলি টার্কিতে আছে, মিডল ইস্টের বিভিন্ন দেশে আছে, তারা এই ব্যাপারটা নিয়ে আগে যারা এন্টি হামাস ছিল সৌদি আরব সহ, তারাও এখন মোটামুটি একত্র হয়ে গেছে। সুতরাং উনি চাচ্ছে যে ওনার ব্যক্তিগত এবং পলিটিক্যাল জিনিসের জন্য এটা একটা জিনিস হওয়া দরকার। 2 নম্বর, সবচেয়ে বেশি যিনি দীর্ঘদিন থেকে যে নোবেল প্রাইজটা পাওয়ার যে আকাঙ্ক্ষা ওনার ছিল, সে আকাঙ্ক্ষা একটা বিরাট ব্যাপার। আর বিশেষ করে আপনার যে এই পর্যন্ত যে 4 জন নোবেল বিজয়ী ছিলেন, রাইট, আমেরিকান প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট, উড্রো উইলসন, জিমি কার্টার এন্ড প্রেসিডেন্ট ওবামা, রাইট? উনি চাচ্ছিলেন উনি হলো 5ম ব্যক্তি যিনি আমেরিকান প্রেসিডেন্ট নোবেল জয়ী হবে। এটা তার একটা সম্ভাবনা, যদি উনি এবার নোবেল প্রাইজ পান নাই, কারণ এই নেগোসিয়েশনটা যে ভোট, নোবেল প্রাইজের ভোটিংটা এর আগে হয়ে গেছে। তবে আমরা আশা করি এটা যদি সাস্টেইন করে, এটা একদিকে ভালো হয়েছে যে এটা ফার্স্ট পেজের পরে যদি না হয়, তাহলে উনি ক্রেডিবিলিটি থাকবে না ওনার। এটাকে প্রলঙ্ক যদি করতে পারে, অন্তত আগামী বছর পর্যন্ত করলে মোটামুটি জিনিসটা স্টেবিলাইজ হয়ে যাবে। যে আপনার ওই যে ইন্টারন্যাশনাল যে কমিটি করা, যে আপনাকে বলে আপনার ওই বোর্ড অফ পিস যেটা, এবং ওই টেকনোক্রেট দিয়ে যে কমিটি করা, এবং যেটা ওরা বলেছে যে 200 লোক যে আমেরিকান ট্রুপস ওখানে যাবে কোঅর্ডিনেট করার জন্য, এটাও আমেরিকার একটা কমিটমেন্ট। আমরা আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প তার কমিটমেন্ট রক্ষা করে, এবং ওনার একটা জিনিস কি, উনি তো সেকেন্ড টার্ম অফ হিজ প্রেসিডেন্সি, এখানে কাউকে যার কাছ থেকে উনি মিলিয়নস অফ ডলার নিয়ে থাকুক, কাউকে এখন তার খুশি করার দরকার নেই। আমার মতে তার খুশি করার দরকার হলো মিডল ইস্টের লোকগুলোকে, যেখানে ওনার ইনভেস্টমেন্ট আছে দরকার। আর যে রিভেরা করা যে প্ল্যানটা, আমরা 20 পয়েন্ট প্ল্যান যদি আমরা দেখি, একটা ছাড়া, প্রথম উনি বলেছিলেন যে
গাজার লোকগুলোকে বাইর করে দিবে, অন্য কোথাও চলে যাবে। ওটা ছাড়া মোটামুটি ওনার প্ল্যানটা মোটামুটি ঠিক আছে। গাজার লোকরা ওখানে থাকবে এবং উনি যে ইয়ে জোন করবে, কি বলে, বিজনেস জোন করবে, সেটাও আছে। এবং ওনাদের যে অরিজিনাল প্ল্যান যে মিডল ইস্টের কিছু রিচ কান্ট্রি সহ ওনারা সহ একটা সুন্দর একটা ইকোনমিক জোন করবে, ভালো। এটা হলে এটা প্যালেস্টাইনের জন্য ভালো। প্যালেস্টাইনের যদি জায়গা ছাড়তে না হয়, তাদের জন্য যদি মাল্টি স্টোরি বিল্ডিং করে তাদের ব্যবস্থা করা হয়, আমার মনে হয় দিস ইজ এ গুড ডিল ফর এভরিওয়ান। ইভেনচুয়ালি এটা কি হবে, সেটা যেহেতু আপনার বেশিরভাগ দেশ এখন পর্যন্ত ইউএস এবং 2-3 স্যাটেলাইট কান্ট্রি অফ ইউএস ছাড়া বেশিরভাগ দেশ এবং প্যালেস্টাইনকে স্বীকার করেছে, এটা আমার মনে হয় কোনো একদিন এটা হবে। এটা 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 আপনাকে কোন এক প্রেসিডেন্ট এসব বলবে যে আমরা আর দিব না, কি বলে, ভেটো দিব না। একটা ভেটোর জন্যই তো হচ্ছে না, শুধু একটা ভেটোর জন্যই প্যালেস্টাইন রাষ্ট্র হচ্ছে, রাইট? সে ভেটোটা হলো ইউএসএ, রাইট? এখন প্রেসিডেন্ট ট্রাম্প তার শেষের দিকে যদি মনে করে আমি তো পিস হয়ে গেছে, পিস নিয়ে আসছি, আমার কারো হেল্পের আর দরকার নাই, দিস ইজ মাই লাস্ট টার্ম, লেটস মি ডু দি লাস্ট থিং ইন দি ওয়ার্ল্ড, যেটা উনি বলছে না 2000 বছরের 2000 বছরের সংগ্রাম, 2000 বছরের যুদ্ধ, কনফ্লিক্ট, রাইট? He might turn into the say, hey, I'm not going to give veto this time. I hope that will prevail and Palestinian state will be established. এই আশায় আমরা মোটামুটি করি। তবে এটা ফার্স্ট স্টেপ ভাই, অনেক লোক মরেছে, হামাসের উপরও প্রেশার ছিল যে হামাস তার ধ্বংস হয়ে গেছে, তার টানেল অনেক নষ্ট হয়ে গেছে, আর বেশিরভাগ প্রেশার হামাসেরও ইন্টারনাল প্রেশার ছিল। 67,000 people died, 75% of them women and children, right? বাড়িঘর দরজা 95% of the houses are demolished. এটা একটা ট্রিমেন্ডাস প্রেশার হামাসের উপরে। হামাস লুকানোর তো জায়গা নাই, রাইট? ব্রিদিং স্পেস তো নাই, ওটা একটা প্রেশার হামাসের ছিল। আর বাকিটা সব আপনার কাতার আর ইজিপ্ট সবাই মিলে এটাকে করছে। আমার মনে হয় হামাসের জন্য এটা গুড ডিসিশন। তবে ইসরায়েল এটা মানবে কিনা, এটা আমার মনে হয় দিস টাইম যদি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নেতানিয়াহু যদি ক্ষমতায় না থাকলে যদি তার বিরোধী দল যারা আছে, যে লিবারেল যারা আছে, তারা যদি কোয়ালিশন সরকার করে, তাহলে আমার মনে হয় একটা গুড চান্স আছে। তো আই এম নট ওয়ারিড অ্যাবাউট এক্সট্রিম রাইট উইংস। ক্যাবিনেট ফল করো, নেতানিয়াহু তো 25 ইয়ার্স ছিল, হি ক্যান হ্যাভ এ দরকার হলে অ্যানাদার গভর্নমেন্ট করতে পারে এদেরকে নিয়ে, মিডলপন্থী এবং লেফটদেরকে নিয়ে করতে পারে, এবং করে আমার মনে হয় এটা একটা পজিটিভ ডাইরেকশন আর কি ভাই। আর মৃত্যু দেখতে চাই না, আর ধ্বংসস্তূপ দেখতে চাই না, অন্তত পক্ষে কয়েকদিনের জন্য তো একটু শান্ত হয়েছে, লোকগুলা ব্রিথ করতেছে, এখন মাটি খুঁজতেছে আর কি কোন জায়গায় তাদের বাড়িটা ছিল। এটা একটা প্রশংসনীয় উদ্যোগ, আমি এটা অ্যাডমায়ার করি প্রেসিডেন্ট ট্রাম্পকে। হি ট্রাই and he should get Nobel Prize next year if he continues supporting and doing it. Thank you. আমি একটু কোয়ালিফাই করি এখানে। কোয়ালিফাইটা হচ্ছে এই যে শান্তি প্রস্তাব হলো, আমার দেশ, আমার ভূমি, আমার কিন্তু কোনো ভূমিকা নেই। Nobody asked me আমি কি চাই, nobody asked me। হ্যাঁ, সবই বাইরে থেকে এসে, এটা হচ্ছে কি কলোনিয়ালিজম, পুরনো বিলেত থেকে লর্ড ক্লাইভ এসে দখল করছেন ভারত, ইংল্যান্ডের রাজা রানী ঠিক করে দিচ্ছেন কে ভাইসরয় হবেন কে ভাইসরয় হবেন না। এখানেও তাই, এখানেও টনি ব্লেয়ার কে ঠিক করেছে ভাই। আমি মানে প্যালেস্টাইন তো করিনি আমরা, তুমি ট্রাম্প সাহেব বসে করছো। সো এখানে আমার কোনো বাইন নেই, আমি ইফ আই প্যালেস্টাইনিয়ান আই হ্যাভ নো বাইন দেয়ার, রাইট? সিম্পলি আমার কোনো অন্য কোনো পথ নেই আমার, ফলে বাধ্য হয়ে আমি এটাকে গ্রহণ করি, রাইট? হাসান ফেরদৌস, I applaud you for saying this because এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আপনি যেমনটি বলছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে আসলো ইন্ডিয়াতে, দখল করে নিল, শেখ ভাইসরয় কি হবে নির্ধারণ করা হচ্ছে রাজ পরিবার থেকে। ইন্ডিয়ান পিপল হ্যাভ নাথিং টু সে, মানে কোনো ছিল না, এবং তার পরিণতি আমরা দেখেছি। এখানেও একই জিনিস, এবং তার টনি ব্লেয়ার, আমার অনেক কিছু বলার আছে কিন্তু বললে আমরা অন্য জায়গায় চলে যাব। ওয়ান থিং, আপনি একটি কথা বলছিলেন যে হামাস আর কোথায় লুকাবে। দেখুন, ইসরায়েল সেটা লেবাননে হোক, সিরিয়াতে হোক, ইরানে হোক, কাতারে হোক, তারা একেবারে পিন পয়েন্ট করে বের করতে পারে কে কোথায় আছে এবং মেরে ফেলতে পারে। কিন্তু আমি হামাসকে খুঁজে পেলেন না, জিম্মিকে খুঁজে পেলেন না। অন্য ব্যাপারে আমি যাব না। আমি আশাবাদী, আপনাদের মতো আমিও আশাবাদী যে
হত্যাযজ্ঞটি বদ্ধ হয়েছে আপাততর জন্য। তো দেখা যাক সামনে কি হয়। খুব আমি একটা সেকেন্ড খুব দ্রুত খুব দ্রুত। হাসান ভাই একটু দ্রুত আমি যে বলছি আর কি, যে প্যালেস্টাইনের অথরিটি, প্যালেস্টাইনিয়ান যারা বলতে বোঝায়, প্যালেস্টাইন অথরিটিকে ডিসক্রেডিট করা হয়েছে। তারা কোনো এই পর্যায়ে প্যালেস্টাইনিয়ানে কোনো নির্বাচন দিয়া বা করার মতো সময় নেই। আমার মনে হয় কিছু একটু সময় দেওয়া দরকার। 2 নম্বর, হাসান ভাই যেটা বললো, গাজা উইল নেভার ফ্রি ফ্রম কলোনালাইজেশন, আই টেল ইউ। মনে রাখবেন আপনারা, আমি থাকি না থাকি, উইল নেভার। কারণ এই যে বিজনেস, যে আদার এন্টারপ্রেনার ওখানে যাবে, ওদের নিও কলোনালাইজেশন, মডার্ন কলোনাইজেশন থাকবে গাজায়, কোনোদিন এটা থেকে মুক্তি হবে না। থ্যাংক জি, ইউ। আমি আমি এতটুকুই বলবো, আমি আশা করবি যে, এবং অনেকেই আশা করবেন ফিলিস্তিনি যারা আছেন স্পেশালি, যে আপনি ভুল প্রমাণিত হন, কিন্তু সেটাই হওয়ার সম্ভাবনা আপাতত দেখছি না। ওকে, আমরা আমেরিকার প্রসঙ্গে ফেরত আসবো। হাসান ফেরদৌস, যাচ্ছি আপনার কাছে। এই সম্প্রতি একেবারেই গতকালকের ঘটনা, আজকেও সেটি নিয়ে তোলপাড় চলছে। প্রেসিডেন্ট ট্রাম্পের চাপে লতিশা জেমসকে অভিযুক্ত করা হয়েছে এবং তাকে বিস্তারিত নাই বলি, আমি কিছুটা আপনার কাছ থেকে শুনবো। এখন বিচার বিভাগ যে আছে, এটিকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করা হয়েছে বলে অনেকে বলছেন। এই অভিযোগের আইনগত এবং রাজনৈতিক পরিণতি কি হতে পারে সেটি আমি আপনার কাছ থেকে জানতে চাবো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি এমনভাবে করা হচ্ছে যে প্রথমে জেমস কোমি, এখন লতিশা জেমস, পরবর্তীতে কি হবে? ন্যান্সি পেলোসি, অ্যাডাম শেফ, বার্নি স্যান্ডার্স, এওসি, নাকি আমাদের মামদানি? সো এই রাজনৈতিক পরিণতি আসলে কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? কেন এটি হচ্ছে? এটির আসলে হচ্ছে কি? ভাই, আপনি লক্ষ্য করে থাকেন, ডোনাল্ড ট্রাম্প সাহেব তার ক্যাম্পেইনের সময় বলেছিলেন যে যারা তার বিরুদ্ধে বলতে বোঝাচ্ছে তার রাশিয়া ইনভেস্টিগেশন করেছে, যারা তার সম্পত্তি নিয়ে তার বিজনেস ইনভেস্টিগেট করেছে, তাদের প্রত্যেককে তিনি দেখে নেবেন, ওপেনলি বলেছে। সেপ্টেম্বরের 20 তারিখে তিনি একটা টেক্সট করছেন আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। কি বলছেন তিনি? ডিয়ার প্যাম, তিনি বলছেন এটা হচ্ছে কি, জেমস কমি বাইরে, লেটিশিয়া জেমস বাইরে, অ্যাডাম শিফ বাইরে, তোমরা করছোটা কি? তিনি প্রস্তাব করছেন যে তার ব্যক্তিগত লয়ার ন্যান্সি হ্যালিগান, খুব ভালো লয়ার, তাকে অ্যাপয়েন্ট করো। মানে সরাসরি তিনি বলে দিচ্ছেন কি করতে হবে। আমরা কি জানি যে 1974-এ নিক্সনের সময় ওয়াটারগেট কেলেঙ্কারির পরে কংগ্রেস থেকে বিভিন্ন রকম আইন কানুন করা হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল যাতে করে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ পৃথক বা অ্যাটলিস্ট দূরত্ব বজায় রাখে। নিক্সন ট্রাই করেছিলেন বিচার বিভাগকে ব্যবহার করতে, যাতে তা না ঘটে সেজন্য নানা রকম নতুন নিয়ম কানুন করা হয়েছিল। এবং দেখবেন আপনারা, আমাদের এর আগের প্রেসিডেন্ট বাইডেন কিন্তু কখনোই বিচার বিভাগের কোনো সিদ্ধান্তে না গলাননি। ডোনাল্ড ট্রাম্প সাহেব প্রথম টার্মে ক্ষমতা গ্রহণের পরপরই, যেদিন প্রথম তার দেখা হয় কোমির সাথে, তো ফার্স্ট ডে হি মেট জেমস কোমি, তিনি কি বলছেন কোমিকে? লম্বা মানুষ কোমি, 6 ফুট 6 ইঞ্চি লম্বা। No, he is 6 feet 8. 6 feet 8. Okay, there you He's go. very tall. উপরে তাকিয়ে তিনি বলছেন, ট্রাম্প সাহেব বেশ লম্বা, 6 ফুট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি। Trump is about 6'3". 6'3". তাকিয়ে বলছেন কমিকে, তুমি কার পক্ষে? আর ইউ উইথ মি অর আর ইউ এগেইনস্ট মি? ভাবুন আপনি আপনার এফবিআই চিফকে প্রশ্ন করছেন তুমি কার পক্ষে? কই বলছে আমি জাস্টিসের পক্ষে, আমি আইনের পক্ষে, আমি কনস্টিটিউশনের পক্ষে। ফলটা কি দাঁড়ালো? যে লোকটি আইনের পক্ষে ছিল, কি লস হিজ জব, তাকে ফায়ার করা হলো। তার জায়গায় আমরা জানি কি ঘটনা ঘটেছে। এবং সেই যে শুরু হলো কমির বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন, ফার্স্ট টার্মে তিনি পারেননি, সেকেন্ড টার্মে এসে যখন পুরো জাস্টিস ডিপার্টমেন্ট তার হাতের মুঠোর মধ্যে আছে, প্যাম বন্ডি তার ব্যক্তিগত লয়ার ছিলেন ফ্লোরিডাতে। ন্যান্সি হ্যালিগানের কথা বলছি আমি, তার ব্যক্তিগত লয়ার। আপনি জানেন কমির বিরুদ্ধে মামলা ওঠে, কি মামলা? তিনি মর্টগেজ ফ্রড করেছেন। সেকেন্ড তার বাড়ি আছে, এটা তিনি তার কাগজপত্র উল্লেখ করেননি, এটা তার সেকেন্ড রেসিডেন্স। ভার্জিনিয়ার যে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দায়িত্ব ছিল এটাকে ইনভেস্ট করার, তিনি রিফিউজ করেছিলেন।
তিনি বলছেন এখন কেস নেই এখানে, নো কেস হিয়ার। ট্রাম্প সাহেব যখন চাপ দিলেন, হি রিজাইন্ড, এবং তার জায়গায় ন্যান্সি হ্যালিগানকে অ্যাপয়েন্ট করা হলো, যার কোনো প্রসিকিউশন অভিজ্ঞতাই নেই। ইজ এ রিয়েল এস্টেট লয়ার, তাকে দেওয়া হলো, এবং তিনি দুদিনের মাথায় কমিকে কনভিক্ট করলেন। একইভাবে সেই মহিলাই কিন্তু লেটিশিয়া জেমসকেও কনভিক্ট করলেন। অভিযোগটা কি লেটিশিয়া জেমসের বিরুদ্ধে? লেটিশিয়া জেমস ডোনাল্ড ট্রাম্পের সম্পত্তির বিরুদ্ধে, রিয়েল এস্টেট ব্যবসার বিরুদ্ধে মামলা করে $350 মিলিয়ন, ইফ আই এম নট রং, একটা কনভিকশন তিনি আদায় করে নিয়েছিলেন। তবে তিনি একথা বলেছিলেন, তার একটা ভুল হয়েছিল, তারটা হচ্ছে এই যে তিনি নির্বাচনের সময় বলেছিলেন যে আমি ডোনাল্ড ট্রাম্পকে প্রসিকিউট করব। তার নির্বাচনী ক্যাম্পেইনের প্রমিসে ছিল যে আমি ডোনাল্ড ট্রাম্পকে প্রসিকিউট করবো। আমার বিবেচনা এটি অন্যায়। তুমি নির্বাচিত হওয়ার আগে বা মামলা হওয়ার আগে বলে নিচ্ছ যে আমি তোমাকে দেখে নেবো, তার মানে তুমি তোমার প্রতিশোধ স্পৃহা প্রকাশ করছো, রিট্রিবিউশনের ডিজায়ার প্রকাশ করছো, যেটা ট্রাম্প সাহেব নিজেও করেছেন। ফলে একদিকে মানে আমি টু মাইন্ডস, একদিকে আমি বুঝতে পারছি ডোনাল্ড ট্রাম্প সাহেব তাকে প্রতিশোধ দিতে চাচ্ছেন, অন্যদিকে লেটিশিয়া জেমসও ভুল করেছেন, সরাসরি একটা পলিটিক্যাল পজিশন গ্রহণ করে ভিজাভি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শুধুমাত্র এখানে থেমে থাকবে না ডোনাল্ড ট্রাম্প। নেক্সট কে আপনি বলছেন পরবর্তী তার কে ব্যক্তি ভাবে, অলমোস্ট ডেফিনেটলি সেনেটর স্টিভ হবেন তার পরবর্তী ভিকটিম। আরো কে আসছেন? জন বোল্টন, যে জন বোল্টন ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা, তার বাড়িতে সার্চ করা হয়েছে, তার বাড়ির কম্পিউটার ধরে নিয়ে আসা হয়েছে। অভিযোগটা কি? তার বিরুদ্ধে, যেহেতু বোল্টন সাহেব পলিটিক্যালি ভিন্ন একটা অবস্থান গ্রহণ করেছেন, ফলে তার বাসায় সরকারি নথিপত্র আছে, এই অভিযোগে তার বাসা সার্চ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে। আপনি বলছেন ন্যান্সি পেলোসি, আই ডোন্ট নো ন্যান্সি পেলোসি, কিন্তু যে ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প সাহেব বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প সাহেব তার জাস্টিস ডিপার্টমেন্টকে ব্যবহার করে প্রতিশোধ নেবেন। মজা হচ্ছে যে তার এই কেসটার বিরুদ্ধে একজন রিপাবলিকানও কিন্তু প্রতিবাদ করছে না। দ্য এন্টায়ার পার্টি, দ্য এন্টায়ার কংগ্রেস তার কথা উঠছে বসছে। এইরকম ভয়াবহ দুরবস্থা আমার বিবেচনায় আমেরিকার ইতিহাসে কখনো ঘটেনি, যখন কংগ্রেসম্যানরা, সিনেটররা, যারা ইলেক্টেড ইন্ডিপেন্ডেন্টলি বাই দ্য ভোটার্স, তার একজন প্রেসিডেন্টের কথা উঠছেন আর বসছেন, আইনকে উপেক্ষা করছেন, শাসনতন্ত্রকে উপেক্ষা করছেন। এমন দুরবস্থা, এমন খারাপ অবস্থা আমেরিকা কখন ঘটেনি। আমেরিকা ক্রমান্বয়ে একটি একনায়কতান্ত্রিক, আমি ফ্যাসিজম বলবো না, কিন্তু একটি একনায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। অনেকগুলি কথা আছে এখানে, যে আমরা অনেক অনেক লম্বা আলোচনায় যেতে পারি এটা নিয়ে, কিন্তু সেটা আমি করবো না এই মুহূর্তে, কারণ আমাদের অন্যান্য বিষয়ে খাবার করতে হবে। আপনি বলছিলেন যে লেটিশিয়া জেমসের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে যে আমিও পড়ে দেখেছি, সেটি হচ্ছে উনি যে লোনটি নিয়েছিলেন একটি বাসা মেরামত করার জন্য, সেই বাসাটি মেরামত না করে অন্য আরেকটি বাসাটি মেরামত করেছেন। এটি হচ্ছে তার বিরুদ্ধে প্রথম অভিযোগ, এবং এটাকে তারা বলছেন যে রিয়েল এস্টেট ফ্রড। আর রিয়েল এস্টেট ফ্রড যদি হয়ে থাকে, তাহলে তো প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ভুরি মানে আমার মনে হয় কয়েকশো পাওয়া যাবে। হি ইজ এ রিয়েল এস্টেট গাই, এটা হতেই পারে। আর আপনি যে কথাটি বললেন যে জন বল্টনের কথা, নথিপত্রের কথা, তার অফিসে নথিপত্র পাওয়া গেছে, হি ওয়াজ এ সিকিউরিটি অ্যাডভাইজার ফর দিস গাই। এই একই অভিযোগ কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আছে। উনি কিন্তু নথিপত্র ইচ্ছাকৃতভাবে গতবার রেখে দিয়েছিলেন, তার কাছে অনেকবার চাওয়া সত্ত্বেও আর্কাইভ থেকে সেটি উনি ফেরত দেননি, এবং সেই সমস্ত ক্লাসিফাইড ডকুমেন্ট তিনি ফেলে রেখেছিলেন, যেন এগুলো কোনো গুরুত্বই নেই, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নথিপত্র। কাজেই আমরা দেখব এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। ইটস অ্যান ইন্টারেস্টিং থিং। ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগত রাজনৈতিক হিংসা চরিতার্থ করার ব্যাপার বলে অনেকেই মনে করছেন। আমি ব্যাপারটা ইন্টারেস্টিং না, ব্যাপারটা ভেরি স্যাড। Sad, interesting. Really sad. Really sad. It's sad for democratic, for US, মানে আমেরিকার মতো দেশে, sad for একটা গণতান্ত্রিক দেশে, sad for এই কান্ট্রি যেটিকে মরালি হাই গ্রাউন্ড বলা হয়ে থাকে বিশ্বব্যাপী, ভেরি স্যাড। আমরা দেখছি যে ইটস এ প্লে বুক, আমরা হয়তো আরেকদিন আলোচনা করবো, ইটস এ প্লে বুক ফর এ ফ্যাসিস্ট গভর্নমেন্ট। এনিওয়ে, মহসিন পাটোয়ারি, যাচ্ছি আমি আপনার কাছে। আমরা দেখছি যে ডেমোক্রেটিক
নেতৃত্বাধীন যে শহরগুলো আছে সেখানে ফেডারেল রিজার্ভের আর্মি পাঠানো হচ্ছে। কি হচ্ছে আসলে? কেন ফেডারেল যে ইউএস আর্মি তারা যাচ্ছেন আমেরিকার বিভিন্ন স্টেটে আমেরিকান সিটি আমেরিকান নাগরিকদেরকে পাহারা দিতে? এটি আসলে কি বার্তা দিচ্ছে সবাইকে? অনেকেই বলছেন যেই শব্দটি ব্যবহার করা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিণতির ডেমোক্রেটিক দেশ স্টেটগুলির খুবই জঘন্য অবস্থায় থাকায় এটিকে তারা একটি পর্যায়ে নিয়ে আসতে চান, যেটির জন্য আর্মির প্রয়োজন। আসলেই কি তাই? এটি একটি প্রশ্ন। এবং এইখানে আরেকটি ব্যাপার লক্ষণীয়, সেটি হচ্ছে অনেকেই বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প দুজনের কথা খুব বেশি শুনছেন। একজন হচ্ছে স্টিফেন মিলার, আরেকজন হচ্ছেন রাসেল ভট, যিনি আসলে বাজেট অ্যান্ড ম্যানেজমেন্টে আছেন। এই রাসেল ভট হচ্ছেন প্রজেক্ট 2025-এর অন্যতম প্রণেতা। আসলে কি হচ্ছে, কেন এটি হচ্ছে? অনেকে আরেকটু প্রশ্ন জুড়ে দেয়, অনেকে মনে করছেন যে এটি করলে যেহেতু হোয়াইট হাউস এই মুহূর্তে, হোয়াইট হাউস বলতে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড হিজ অ্যাডমিনিস্ট্রেশন, তারা হোয়াইট সুপ্রিমেসিস্ট অনেকেই বলছেন তাদেরকে, এবং তারা এই যে মাল্টিকালচারাল ইমিগ্রেন্টদের পছন্দ করেন না। কাজে ওই সব শহরে ভীতি সঞ্চার করতে পারলে সেখানে এরা হয়তো পরবর্তীতে ভোটে যাবেন না, এটি হয়তো আগামীতে তার কাজে লাগবে, এরকম একটি ব্যাপার আমরা শুনছি। আপনি কি মনে করেন? আপনি যেটা বলেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনার এটাও ঠিক। আমার মনে প্রথমত এই জিনিসগুলো হচ্ছে, প্রথম দেখতে হবে যে আমেরিকান মিলিটারিটা কি জন্য। আমেরিকান মিলিটারি হলো আমেরিকার তাকে কি রক্ষা করে, ফরেন পাওয়ার্স। ফরেন পাওয়ার্স। আমেরিকার আইনে একটা বিশেষ কারণ ছাড়া যে আমেরিকান সৈনিকদের, ট্রুপদেরকে সিটিজেন সিটিগুলোতে পোস্টিং করার নিষেধ আছে। তার জন্য আপনারা জানেন দুইটা লসুট এখন চলছে অলরেডি, সিটি অফ শিকাগো এন্ড আদার্স। এটা আমি মনে করি এটা আন্ডারমাইন করা ডেমোক্রেটিক সিটিগুলো, এটা রাজনৈতিক একটা প্রতিহিংসা, রাজনৈতিক পয়েন্ট গেইন করার জন্য যে ডেমোক্রেটিক সিটিগুলোকে এটা টার্গেট করা হয়েছে। 2 নম্বর হলো যে এটা প্রমাণ করা যে এই সিটিগুলো ডেমোক্রেটিক মেয়ররা, ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেটর রান করে, এরা নন ফাংশনাল, এখানে ক্রাইম পরিপূর্ণ, এরা নট এফিসিয়েন্ট, এটা প্রমাণ করা। এই সব দুটো জিনিস প্রমাণ করতে পারলে এবং মিলিটারি দিয়ে যদি আইন শৃঙ্খলা উন্নয়ন করা যায়, তাহলে আপনার যে থার্ড পয়েন্ট আপনি বলেছেন যে ইলেকশনে পয়েন্ট গুলা গেইন করা যাবে, যে বলা যাবে হ্যাঁ যে এরা ডেমোক্রেটরা ঠিক মতো প্রশাসন চালাতে পারে না, তারা পুয়ার অ্যাডমিনিস্ট্রেটরস, আমরা এই রিপাবলিকানদেরকে আমরা ভোট দিয়ে আমরা নিয়ে আসি। আমার মনে হয় এই 3টা কারণেই প্রমাণ। তবে মিলিটারি থাকাতে সাধারণ মানুষ, আমি দেখতেছি সাধারণ মানুষ বলে কি, সাধারণ মানুষ তো মিলিটারি ফ্যাটিগ এন্ড আর্মস দেখতে অভ্যস্ত না। এতে অনেকে একটু কি বলে, অনেকে খুব ভালো ফিল করেন না আর কি। তো আমার মনে হয় এই জিনিসগুলো এই 3টা কারণেই মূলত সেভাবে কাজ করছে, এবং উনি দেখাতে চাচ্ছেন যে আমি এই জিনিসগুলোকে ক্লিন করে ফেলবো আর কি। আমেরিকা আমার নেতৃত্বাধীনে আমেরিকা উইল বি ডিসিপ্লিন কান্ট্রি, আমেরিকা উইল হ্যাভ ড্রাগ ফ্রি এন্ড ক্রাইম ফ্রি, অল দিস কাইন্ড অফ, ওটা নিয়ে উনি কিছু ক্রেডিট নিতে চান আর কি। জি জি। আর পলিটিক্যাল গেইন যেটা বললাম আর কি, পলিটিক্যাল গেইন। ধন্যবাদ আপনাকে। আমি হাসান ফেরদৌস ফেরত যাচ্ছি আপনার কাছে। গভর্নমেন্ট শাটডাউনের প্রসঙ্গে আমি একটু আলোচনা করতে চাই। গভর্নমেন্ট শাটডাউনের এই আশঙ্কা, বাই দ্য ওয়ে আজকে 10তম দিন, কোনো সুরহা আমাদের এখনো চোখে পড়ছে না, দেখছি না কোনো একটি সমঝোতায় আসার। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প আজ কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন যে যে সমস্ত ফার্লো করার কথা ছিল ওইটি তিনি এখন করবেন। অনেক যে ফেডারেল ওয়ার্কার, উনি মনে করেন যে ফেডারেল ওয়ার্কার অনেক বেশি হয়ে গেছে, এদের প্রয়োজন নেই, এরকম একটি ব্যাপার আছে। এই কিছুক্ষণ আগে এই ঘোষণাটি এসেছে হোয়াইট হাউস থেকে। না, এই যে গভর্নমেন্ট শাটডাউনের আশঙ্কার মধ্যে ট্রাম্প একটি কথা বলেছেন যে তিনি স্বাস্থ্য খাতে অর্থাৎ হেলথ কেয়ার সেক্টরের ব্যাপারে ডেমোক্রেটদের সঙ্গে চুক্তি করতে আগ্রহী, অর্থাৎ কথা বলতে আগ্রহী, একটা সমঝোতায় আসতে আগ্রহী উনি। কেন, এবং আসলেই কি এমন কোনো চুক্তি হতে পারে কিনা, এবং যদি হয় তাহলে ডেমোক্রেটরা রাজি হবেন কিনা। কিন্তু আরেকটি ব্যাপার যেটি খুবই গুরুত্বপূর্ণ,
কারোর মধ্যে কোনো সারা শব্দ আমরা দেখছি না। গভর্নমেন্ট শাটডাউন, নোবডি কেয়ারস, এরকম একটা ব্যাপার। এটি হলো সাধারণ জনগণ। কিন্তু ইভেন ডেমোক্রেটরাও কোনো সেরকম জোরালো কোনো কার্যক্রম আমরা দেখছি না এর মধ্যে। কেন? হাবি ভাই, মূল কারণ হচ্ছে যে ফেডারেল শাটডাউনের ফলে আপনার আমার দৈনন্দিন জীবন খুব একটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে না। ওকে। সব কাজই চলছে মোটামুটি ভাবে। ধরা যাক ন্যাশনাল পার্ক বন্ধ হয়ে আছে, আর গেলাম না ন্যাশনাল পার্কে, আমি কি আসা যায়? ওকে। ফলে স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো অফিস রিপোর্ট সাবমিট করতে পারছে না। সো আর বিগ ডিল। আমার মানে আমাদের সাধারণ লোকের দৈনন্দিন জীবন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না এখন পর্যন্ত। সেই কারণে আমরা অনেক কম কনসার্ন। এক, কিন্তু যেই মুহূর্তে আমার ব্যক্তিগত জীবন নানাভাবে আক্রান্ত হবে, যেমন চাকরি হারানো, যে আপনি একটু বললেন, লক্ষ লক্ষ লোক চাকরি হারাবে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি অলরেডি 9 লক্ষ লোককে ফার্লো করা হয়েছে এবং 7 লক্ষ লোককে উইদাউট পে কাজ করতে বলা হয়েছে। যদি আগামীকাল এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা চাকরি হারায়, তার ফলটা কি দাঁড়াবে জানেন? সব এয়ারপোর্টগুলি বন্ধ হয়ে যাবে। সব এয়ারপোর্ট বন্ধ হওয়া মানে পুরো দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়বে। দ্যাট মে হ্যাপেন যদি এটা কন্টিনিউ করে। ইটস ম্যাটার অফ টাইম অনলি। এটা একটা দিক। 2 নম্বর, ইকোনমিক কন্ট্রাকশন। আমি দেখতে পাচ্ছি গতবারের অভিজ্ঞতা থেকে বলা হচ্ছে যে যদি এটা 10 সপ্তাহ কন্টিনিউ করে, আপনার মনে আছে 2019 সালে ট্রাম্পের প্রথম টার্মে লম্বা সময় কিন্তু শাটডাউন ছিল। সে অভিজ্ঞতা থেকে অর্থনীতিবিদরা হিসাব করে বলছেন যে যদি 10 সপ্তাহ শাটডাউন থাকে, তারপর ইকোনমি 0.1 বা 0.2% পর্যন্ত। 10 সপ্তাহ না 10 দিন? 10 দিন, 10 ডে, না 10 সপ্তাহ। 10 সপ্তাহ কিন্তু অনেক লম্বা। যদি 10 সপ্তাহ হয়, ইফ দ্য শাটডাউন কন্টিনিউস ফর 10 উইকস, তাহলে ইকোনমি 0.1 থেকে 0.2% কন্ট্রাক্ট করবে, ছোট হয়ে আসবে। কেমন? সে ভয়টা আছে। কিন্তু ডিরেক্ট কারা ক্ষতিগ্রস্ত হবে? ছাত্ররা, যারা লোনের পয়সায় লেখাপড়া করেন, ডিসবার্সমেন্ট হবে না, এডুকেশন গ্র্যান্ট আসবে না, স্কুলের প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। এই সবগুলি ঘটনায় ঘটতে পারে। আচ্ছা, তার মানে আজকে মাত্র 10 দিন হয়েছে বলে আমার স্পষ্ট করেনি। 2 সপ্তাহ যাক, 3 সপ্তাহ যাক, যখন আমাদের প্রত্যেককে আমরা ক্ষতিগ্রস্ত হব, আমরা উদ্বিগ্ন হব। মিনওয়াইল মূল সেটা ক্রাক্সটা কি, এই যে সংকটের কারণটা কি? ডেমোক্রেটরা বলছে যে এই তুমি বাজেট সাবমিট করেছো, এই বাজেটের মধ্যে আমি চাই হেলথ কেয়ারের যে পয়সাটা ছিল, যে সাবসিডি ছিল, এসিএ মানে যাকে বলি আমরা ওবামা কেয়ার, কেমন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট যেটাকে নাম দেওয়া হয়, তাতে সাবসিডিগুলি ফেরত নিয়ে আসো। কারণ যদি সাবসিডিগুলি ফেরত না নেওয়া হয়, কাম জানুয়ারি নেক্সট ইয়ার 2.5 কোটি মানুষ তাদের ইন্স্যুরেন্স হেলথ কভারেজ তারা হারাবে। 2.5 কোটি মানুষ তাদের হেলথ কভারেজ হারাবে। এটা একটা। আর 2 নম্বর, তারা বলছে যে নিম্নবিত্ত আয়ের মানুষের জন্য যে মেডিকেইড আছে, মেডিকেইড সবচেয়ে কম আয়ের মানুষের জন্য করা হয়, তার জন্য যে অর্থ বরাদ্দ ছিল, তা ডোনাল্ড ট্রাম্প সাহেবের কি বিগ বিউটিফুল বিলে কিন্তু টাকাটা তুলে নেওয়া হয়েছে। এর ফলেও 24 মিলিয়ন লোক ক্ষতিগ্রস্ত হবে। তারা বলছে এদের পয়সাটা ফেরত দিয়ে দাও। ট্রাম্প সাহেবরা অথবা রিপাবলিকানরা বলছে যে ইটস এ ডিফারেন্ট ডিসকাশন, এই নিয়ে কথা বলার এখন কিছু নেই, আমরা এখন একটা ক্লিন বিল দিয়ে তোমাদেরকে, এটাকে বলে সিআর বা কন্টিনিউইং রেজলিউশন, গতবার যেমন ছিল সেভাবে করবো আমরা। ডেমোক্রেটরা বলছে যে যদি এটা এখন না করি, আমরা জানুয়ারি মাসেই তো দেখবো আমরা আমাদের সব লোকজন স্বাস্থ্য সেবা হারাচ্ছে। দিস ইজ মাই অপরচুনিটি। ট্রাম্প সাহেব এটা জানেন যে এটা একটা উইনিং ইস্যু ফর দ্য ডেমোক্রেট। কারণ ইন্টারেস্টিংলি মেডিকেইড এবং এসিএ দুটোই কিন্তু রেড স্টেটস গুলিতে অনেক বেশি জনপ্রিয়। রেড স্টেট গুলিতে বিশেষ করে এসিএ এবারে দেখতে পাচ্ছি শুরু হয়েছে নতুন ক্যাম্পেইন। লার্জেস্ট নাম্বার অফ নিউ রিক্রুটস হচ্ছে গিয়ে রেড স্টেটস গুলিতে। ফলে ডেমোক্রেটরা মনে করছে যে এটা আমাদের সুযোগ একটা, এইটাকে ক্যাম্পেইন ইস্যু বানানো। এটা ট্রাম্প সহ বোঝেন বলে তিনি বলছেন যে আমি রেডি, আই থিঙ্কিং অ্যাবাউট
having a deal with the Democrats on healthcare issue. কিন্তু তিনি একটু বলেছেন মুখে মাত্র, কিন্তু তিনি কোনো উদ্যোগ গ্রহণ করেননি, কোনো কথাই বলেননি। কারণ রিপাবলিকানরা মনে করছে যে এটা তাদের জন্য একটা উইনিং ইস্যু। মিনওয়াইল আমরা কি দেখেছি, গতকালও দেখেছি, আমরা সর্বশেষ জাতীয় জনমত জরিপ দেখতে পাচ্ছি, আমরা 47% আমেরিকান মনে করছে যে দোষ হচ্ছে রিপাবলিকানদের। 47% আমেরিকান বলছে এই শাটডাউনের সব দোষ রিপাবলিকানদের। 30% বলছে ডেমোক্রেটদের। কারণটা কি? ভেরি সিম্পল, ক্ষমতার প্রতিটি কেন্দ্র কিন্তু এই মুহূর্তে রিপাবলিকানদের। দেশ তোমরা চালাও, সরকার তোমাদের, কংগ্রেস তোমাদের, আর তুমি দোষ দেবে ডেমোক্রেটদের শাটডাউন হলে? ইট মেক্স নো সেন্স। ফলে আমার বিবেচনায় যদি এটা কন্টিনিউ করে এবং আমাদের দৈনন্দিন জীবন আহত হয়, তাহলে কিন্তু এই যে ক্ষোভটা ক্রমান্বয়ে বাড়ছে। শেষ কথা বলি আমি, আপনি এর আগের দিন বলেছিলেন যে ডেমোক্রেটদের ব্যাকবোন নেই। আমরা ফাইনালি দেখতে পাচ্ছি যে চাক শুমার, হাকিম জেফরিস, অন্যান্য ডেমোক্রেট নেতারা ফাইনালি ব্যাকবোনটা দেখাচ্ছেন। কিভাবে? By standing up to Donald Trump and the Republicans. It could be a winning strategy for the Democrats for the midterm elections. আমি আশা করব যে ব্যাকবোনটি ডেমোক্রেটরা যেটি দেখাচ্ছেন সেটি বেতের না, স্টিলের তৈরি। আমরা হাসছি, কিন্তু আপনি বুঝতে পারছেন যে Absolutely, we only can hope. We only can hope. অত্যন্ত দুঃখজনক এটিও। হ্যাঁ, বাট লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। কিন্তু এটির খুব অচিরেই সুরাহা দরকার, কারণ নাহলে সাধারণ যে জনগণ আছেন, সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা দরিদ্র মানুষ, তারাই ভুক্তভোগী সবচেয়ে বেশি হবেন। কংগ্রেস, বাই দ্য ওয়ে, শাটডাউনের সময় কিন্তু কংগ্রেসম্যানের বা সেনেটরদের কোনো বেতন বন্ধ থাকে না, আপনি হয়তো জানেন সেটি। এটি হচ্ছে সবচেয়ে অ্যাবসার্ড বিষয় আমার কাছে। আমি যদি ওকে যাব বাংলাদেশ প্রসঙ্গে, মিস্টার পাটোয়ারি, আপনার কাছে। বাংলাদেশ একটু জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে অভ্যন্তরীণভাবে, বিশেষ করে আমরা অভ্যন্তরীণ দিকে থাকব। কেউ কেউ আছেন এনসিপি নেতা, তারা বলছেন যে তাদের অনেকেই চিন্তা করছেন সেফ এক্সিট নিতে হবে তাদেরকে। তো সেফ এক্সিট জিনিসটা কি, কেনই বা সেফ এক্সিটের কথা আসছেন? আপনি যদি সৎ সাহসী হয়ে থাকেন, যে সাহসটি আমরা দেখেছি জুলাইয়ের সময়, ওকে। আবার আমরা দেখছি অন্য একজন উপদেষ্টা আছেন, বলছেন যে তাদেরকে, যারা বলছেন তাদেরকে পরিষ্কার করতে হবে যে কেন তারা সেফ এক্সিট চান। এটি নিয়ে একটু ব্যাপার আছে। অন্যদিকে জুলাই সনদ নিয়েও কাজ হয়েছে, অনেক দল, প্রধান দল ঐক্যমতে এসেছেন কিছু কিছু ব্যাপারে। এই যে দুটি জিনিস আপনি কিভাবে দেখেন, আমাদেরকে যদি আপনার পর্যালোচনাটা আমাদেরকে একটু বলেন। ছাত্র জনতার যে আন্দোলনের যে সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তনের পর আমি মনে করি যে এই জুলাই সনদ যেটা বলে যে 30-35টা রাজনৈতিক দলের লোকদেরকে সমন্বয়ে যে এটি হয়েছে, বিশেষ করে আপনার জাতীয় ঐক্যমত কমিশন এবং এটা একটা পজিটিভ দিক বলে আমি মনে করি। কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোকে একত্রে নিয়ে আসাটা একটা দুর্লভ ব্যাপার, যেটা আমাদের শের বাংলা ফজল হক বলেছিলেন একবার, যে বাংলাদেশিদেরকে, বাঙালিদেরকে একত্র করা এটা হবে যে এক শের ব্যাংকে এক পাল্লায় মাপার মতো অবস্থা আর কি, সম্ভব না, কারণ তারা লাভ দিয়ে এসে পড়ে যাবে। কিন্তু এটা যে করেছে এই পরিবর্তিত পরিস্থিতি, এটা আমি মনে করি যে এটা একটা পজিটিভ দিক। এই জিনিসগুলো যে তারা যতটুকু ঐক্যমতে এসছে, ওই জিনিসগুলোকে কার্যকর করতে যদি পারে এবং যদি নির্বাচনটা সুষ্ঠুভাবে হয় এবং কার্যকর হবে কিনা, সেটাই বিরাট প্রশ্ন। সেই বিরাট প্রশ্নটা এখন আমি যা দেখতেছি, যে আপনি বলছেন ইন্টারনাল কথা বলবেন, এক্সটার্নাল কিছু বলবেন না। আমার তো মনে হয় বাংলাদেশের সব রাজনৈতিক দলের মধ্যে এক্সটার্নাল প্রেসার রয়ে গেছে ওখানে, সব দলের কাছে। বাট ইটস এ ডিফারেন্ট ইস্যু, আমরা হয়তো আরেকদিন আলোচনা করব। আমাদের হাতে সময় কম, একটু সংক্ষিপ্ত থাকতে পারলে খুব ভালো হয় সবার জন্য। ঠিক আছে, ঠিক আছে। আমি মনে করি যে এটা একটা দিক, এবং এনসিপি কেন এটা চাচ্ছে আমি জানি না, কিন্তু এর মধ্যে একটা ঘটনা আমি শুনেছি একটা রিপোর্টে, যে গত 1 বছরের মধ্যে কত হাজার বেশি নাকি কোটিপতির জন্ম হয়েছে বাংলাদেশ। হ্যাঁ, মানে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। এই জিনিসগুলো আমাকে একটু চিন্তা করতে, হয়তো ভালো ব্যবসা করছে, ভালো ব্যবসা করে ভালো টাকা পয়সা করেছে, কোটিপতি হয়েছে, 3,000 না 6,000 আমাকে একটা রিপোর্ট দেখলাম।
এইসব কারণগুলোতে আমি চিন্তা করছি এটা কি কোনো করাপশন ইনভলভ কিনা, সেই করাপশনের ভিত্তিতে এক্সিট চাচ্ছে কিনা, এই জিনিসগুলো বিবেচনা করে দেখার বিষয়। এটা একটা আমার মনে হয় একটা ইনভেস্টিগেট হওয়া দরকার, থেকে টাকাগুলো আসলো, কিভাবে হলো। ওকে, ধন্যবাদ আপনাকে হাসান ফেরদৌস। জুলাই সনদের উপরেই থাকছি। জুলাই সনদ বা জুলাই মানে এই জাতীয় সনদ, জুলাই সনদ, এখানে ৭৫টি বিষয়ে ঐকমত হলেও কিছু বিষয়ে মতবিরোধ রয়ে গেছে। আমার প্রশ্ন আপনার কাছে, এই পরিবর্তনগুলোকে আসলে বৈধতা দেবেন কিভাবে, কারা করতে পারেন এই পরিবর্তনগুলো, শুনবো আপনার কাছে। সংক্ষেপে বলি হাবিব ভাই, সব মিলে ৮৪টি প্রস্তাব ছিল, তার মধ্যে ৭৫টি ঐক্যমত্য এসেছে। অসাধারণ একটা অ্যাচিভমেন্ট। এই আমাদের এই অ্যাকশন ব্যাংকের ইতিহাস বললেন পাটোয়ারি ভাই, সেই দেশে যে অলমোস্ট 95% এগ্রিমেন্ট হয়েছে, অভাবিত, চমৎকার। এখন প্রশ্ন যে এই সিদ্ধান্তগুলির আইনি অনুমোদন দেওয়া কিভাবে দেবো আমরা। প্রস্তাব উঠেছে যে আমরা গণভোট করব। আমরা এর আগে দেখেছি, এরশাদের আমলে দেখেছি, আমরা জিয়ার আমলে দেখেছি, আমরা হা না ভোট। এখানেও তাই, হা না ভোট। আপনি কি পক্ষে না বিপক্ষে, কিন্তু কখন হবে, কিভাবে হবে। আপনারা জানেন যে আমাদের শাসনতন্ত্রে যেই গণভোটের ব্যবস্থা ছিল তা কিন্তু হাসিনা সরকার বাতিল করে দিয়েছিল, পঞ্চদশ সংশোধনী, 50th অ্যামেন্ডমেন্ট। তা আবার ফিরে আনা হয়েছে আমাদের বর্তমান হাইকোর্টের নির্দেশে, মাত্র গত মাসের কথা বলছি আমরা। কিন্তু সময় এখনো আছে এটাকে চ্যালেঞ্জ করবা। সুপ্রিম কোর্ট এটাকে এখনো হ্যান্ডেল করেনি। ফলে এটার ভিত্তিতে কি আমি গণভোট করতে পারি, সেই প্রশ্ন উঠছে। ডিবেটটা এখন হচ্ছে যে এই যে সিদ্ধান্ত দিল হাইকোর্ট যে পঞ্চদশ অ্যামেন্ডমেন্ট ফিরে আনা হলো, ইজ দ্যাট ইনাফ টু হোল্ড এ রেফারেন্ডাম, কেমন এবং কখন হবে। একদল বলছে নির্বাচনের দিনই হোক, আর দল বলছে না আগের দিনই হোক। ইটস ভেরি মাইনর ডিফারেন্স। সবাই একমত হইতেছে একটা রেফারেন্ডাম হবে। এখন আমি বলছি এটা হচ্ছে যে এই সমস্ত লিগ্যালিটিসটা একদম ইরিলেভেন্ট যদি জনগণের সমর্থন থাকে। যদি জনগণ বলে এইটা আমরা চাই। পৃথিবীর অনেক দেশে কোনো আইনি সনদ ছাড়াই শাসনতন্ত্র রয়েছে। একটা এক্সাম্পল দিই, জাপানের শাসনতন্ত্র যখন মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী যেখানে প্রবেশ করলো, তাদের নির্দেশে হয়েছে। তাদের নির্দেশে তাদের তৈরি করা শাসনতন্ত্র দেওয়া হয়েছে পার্লামেন্টকে, অ্যাপ্রুভ করো। এখনো সেটা আছে। তার মানে এই যে তর্ক করছি এখন আমরা, শাসনতন্ত্র বিধিবদ্ধ কিনা, এটা নির্বাহী আদেশের মাধ্যমে হবে কিনা, ইত্যাদি ইত্যাদি, doesn't really matter if the public is allowed to pronounce its support or opposition to it. এবং সেই জন্যই আমি বলছি যে এই গণভোটটা হওয়া খুবই প্রয়োজন। আমার ধারণা যে আমরা বলছি 15 তারিখে এই চুক্তি স্বাক্ষরিত হবে, এবং তার ফলে আমি কোয়াইট কনফিডেন্ট যে সামান্য ডিফারেন্স আমাদের মধ্যে আছে, যে গুডউইল আমরা দেখিয়েছি, যে গুডউইল আমাদের পলিটিক্যাল পার্টি দেখিয়েছে, তার ওজনটা এত প্রচন্ড হবে যে তার ভারে, সে ওজনের ভারে কিন্তু আমার কোয়াইট ডেফিনিট যে এই প্রস্তাবটি গৃহীত হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে যে এরপরে কি হবে। নির্বাচন হবে, নির্বাচনের পরে যে পরবর্তী সরকার আসবে, সে সরকার কি মানবে, সে সরকার কি স্বীকার করবে। সেজন্য খুব প্রয়োজন হচ্ছে আমাদের ভিজিলেন্ট থাকা, তৈরি থাকা, আমাদের আপত্তির জায়গাটা তৈরি করে রাখা। এবং আমি কোয়াইট শিওর যে জুলাই আন্দোলনের পরে যে শিক্ষা আমাদের রয়েছে, তার ভিত্তিতে আমরা ঘুমোতে যাব না, আমরা জেগে থাকবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য। আমি ইচ্ছাকৃতভাবে বেশ কিছু বিষয় এড়িয়ে গেছি। আমরা হয়তো সামনে সেই সমস্ত বিষয়ে কথা বলবো। বিদায় নিচ্ছি আপনাদের দুজনের কাছ থেকে। আপনারা দুজনেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, এতক্ষণ আমাদের যে অনুষ্ঠানটি হলো সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে আমি বলতে চাই, ফিলিস্তিনের যে সিজ ফায়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এটি বাস্তবায়িত হোক। ফিলিস্তিনের জনগণ তাদের স্বাধীনতা এবং তাদের নিরাপত্তা ফিরে পাক। মানবতার জয় হোক। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।